রাতারাতি বদল, বিবেক এসে বলল ব্রো একটু সামল। গয়না নিল, টাকা নিল, তারপর হলো গিল। অর্ধেক ফেরত দিয়ে বলল মুডটা গেল শিফট। গৃহস্থ অবাক, পুলিশও টোটালি কনফিউজড। এমন চোর দেখে গোটা পাড়া অ্যামিউজড। চুরি করবি কর, কিন্তু ফের এ কেমন রোল? কলকাতা বলছে দাদা এ তো ইমোশনাল চোর। এআই মারফত মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারফত একটা গান, যে গানটা আমরা শোনালাম আপনাদের, সেই গানের বক্তব্যটা বুঝলেন। চোরের হলো খেয়াল, চুরির জিনিস 24 ঘন্টার মধ্যে চোর ফিরিয়ে দিয়ে গেলেন। চোরেরও কি তবে চৈতন্য হলো, চৈতন্যের উদয় হলো? দেখুন, বদলের বাংলা, নদিয়ার শান্তিপুরে ইসমাইল শেখের বাড়ি, ঠিকানা রামনগর মিস্ত্রিপাড়া। সোমবার ওই ইসমাইল শেখের বাড়িতে চোর ঢুকেছিল, কেউ টেরটিও পায়নি, কেউ টের পাননি। 8 লক্ষ টাকার সোনার গয়না, নগদ 30,000 টাকা সেদিন গায়েব হয়ে গিয়েছিল। মানে চোর চুরি করে নিয়ে চলে গিয়েছিল। এক কানাকড়িও সেদিন চুরি করার সময় চোর ছেড়ে যায়নি। খুব স্বাভাবিকভাবেই সভাপতি মুষড়ে পড়েন ইসমাইলের, মানে যেই বাড়িতে তিনি চুরি করেন সেই বাড়ির লোকজন। থানায় গিয়ে চুরির অভিযোগও তারা দায়ের করে আসে, যেরকমটা হয়ে থাকে। মানে এক্ষেত্রে ব্যতিক্রমী কিছু হয়নি, ব্যতিক্রমটা পরে আসছে, ব্যতিক্রমটা এর পরেই ঘটে। মঙ্গলবার সন্ধ্যায়, মানে চুরির ঠিক পরদিন 24 ঘন্টার মধ্যে কে বা কারা বাড়ির বারান্দায় কালো একটা প্যাকেট ফেলে যায়। প্যাকেট খুলতেই একেবারে যাকে বলে চোখ কপালে উঠে যাওয়া, বিস্ময়ে সে বিস্মিত হয়ে পড়লেন বাড়ির লোকজন। খোয়া যাওয়া সোনার চেন, একজোড়া কানের দুল, 2-1 জোড়া বালা এবং একটা আংটি তাতে রয়েছে, সঙ্গে নগদ 2700 টাকা। এখানেই প্রশ্নটা, বিবেকের দংশন নাকি মানবিকতার খাতিরে চুরি করেও কিছুটা ফিরিয়ে দিয়ে গেল ওই চোর? তাহলে কি চোরের মনে হয়েছে একেবারে নিঃস্ব করাটা ঠিক হয়নি? সেটা চোরই জানেন। কালকে সন্ধ্যে হলো 7টা সাড়ে 7টার দিকে ফেলে দিয়ে গিয়েছে বাড়ির সামনে, এই বারান্দায় ফেলে দিয়ে গিয়েছে। মানে বারান্দায় হ্যাঁ, আমরা ঘর ঝাড় দিয়ে, আমার ভাই যে ঘর ঝাড় দিয়ে দেখে বারান্দায় পড়ে আছে, এটা চিন্তাটা, কালো চিন্তাটা এরকম পড়ে আছে। কেউ বলছে দেখো তো ফুটলাটা পুরো আছে, চিন্তাটা পড়ে আছে, কি আছে? ওর মা বলছে ধরে ফেলে দেবো, চলে জায়গায় ফেলে দে। কেউ বুদ্ধি করে খুলে দেখে এগুলো আছে, ঘর ভেঙে গেছে, এগুলো পড়ে, এর মধ্যে এগুলো আছে। ভরি 8 সোনা, 30,000 টাকা ক্যাশ, লক্ষ্মী ভাণ্ডারে জমানো টাকা ও নেনে করে 20 থেকে 25,000 টাকা। আচ্ছা, সর্বস্ব লুট করে সর্বশেষ আমার লুট হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে পুলিশ এসেছিল তো? পুলিশ এসেছিল, পুলিশ সব তদন্ত করেছে, সব কিছু খোঁজখবর নিয়ে দেখেছে। যে তারপরে আমাদের সব থানায় ডাক করেছিল, আমরা থানায় গিয়েছিলাম, থানাতে ঢুকিনি, পরে ঢুকেছে মৌরির কাছে গিয়েছিলাম, মৌরি থেকে লেখানো হয়েছে কাগজপত্র। যে আমাদের জিজ্ঞেস করলো তোমাদের কারোর ওপর সন্দেহ হয়? হ্যাঁ, একজনের ওপর সন্দেহ বিষয়ে ওর নামটা আমাদের দেওয়া আছে। আমাকে ফোন করলে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে বলে কি আপনার এই জিনিসগুলো পাওয়া গিয়েছে, এইখানে ফেলে দিয়ে গিয়েছে। যে আমি ঘরের দিকে আমাকে আমার মেয়ে দেখালো সব জিনিস, আমি বললাম ওইসব ফেলার দরকার নেই, কোনো জিনিস হাত দেওয়ার দরকার, যেমন চিনি কাগজে বাঁধা আছে সেইভাবে বেঁধে রেখে দাও। আমাদের 4 জোড়া কানের ছিল, 2 জোড়া হাতের বালা আছে, একটা গলার আছে, একটা আংটি আছে, আর 2760 টাকা। পুলিশ আশ্বাস দিয়েছে আমাদের কোনো চিন্তা নেই, তোমার চিন্তা করার দরকার নেই, হাওয়া করার দরকার নেই, এই কটা জায়গা দিয়ে গিয়েছে, বাকিটাও দিয়ে যাবে। তারপরে দেখো আমরা কেউ মাথায় দড়ি দিয়ে টানতে নিয়ে যাই। ওই মানবিক চোরের খোঁজে শান্তিপুর থানার পুলিশ নেমেছে ঠিকই। এদিকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে, সেখানে চুরির কিনারা করে অদ্ভুত একটা তথ্য পুলিশ দিচ্ছে, মানে চোরদেরই সেটা স্বীকারোক্তি। সর্বমঙ্গলা মন্দিরের প্রণামী বাক্স চুরি করতে রীতিমতো তারা রেকি করেছিল, একেবারে পেশাদার চোরের কায়দায়। যদিও দুজনের কেউই পেশাদার চোর নয়, সেটা পরে জানতে পারা যায়। তাহলে চুরির পেশাদারিত্বের পাঠ কে শেখালো? ইউটিউব। ঠিকই শুনছেন, ইউটিউব থেকে তারা কিভাবে চুরি করবে সেটা শিখেছে। ভাবুন একবার, পুলিশ সেটা জেনে একেবারে হয়ে গিয়েছে যে এরকমও হয়, সেটা তারা আন্দাজ করতে পারেনি এরকম কারোর সঙ্গে তাদের দেখা হয়ে যাবে। ইউটিউবে চুরির পাঠ। বদলের বাংলায় অনেক কিছুই বদলাচ্ছে।
মন্দিরে ভিডিও দেখো। চুরি করেছো এর আগে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছো? কিভাবে তুমি জানতে পারলে? কিভাবে সোশ্যাল মিডিয়ায়? মুখটা তোলো, মুখটা তোলো, মুখটা তোলো। কি করে জানতে পারলে? সোশ্যাল মিডিয়া কি সমমঙ্গলা মন্দিরের ভিডিও? বলো বলো। ইউটিউবে দেখেছো নাকি? কিসে, ইউটিউব না ফেসবুক? ইউটিউবে। কি মনে হলো তারপর চুরি করতে হবে? তারপর এর আগে কতবার এটা রেকি করে গেছো? একবার এসে এত বড় প্ল্যান? এই চোরগুলো অশোকনগর থেকে বর্তমান প্রশাসন চোরগুলোকে ধরে নিয়ে এসে রিমান্ডে নিয়ে আগে রেকি করে গেল, দেখে গেল যে কিভাবে কি চুরি করেছে না করেছে, নির্মাণ করলো। আচ্ছা, কয়জন ছিল? 2 জন ছিল। কি সাহস! কোথায় বাড়ি অশোকনগর আর কোথায় বর্ধমান সমমঙ্গলা মন্দির। যখন এত অল্প সময়ের মধ্যে মানে ওদেরকে ধরেছে, তখন এটাও পুলিশ পারবে যে এর সঙ্গে কারা জড়িত এবং কিভাবে জড়িত। চুরি গল্প আজ থেকে ছোটবেলায় শুনেছিলাম যে ঘন্টা চুরি করতে এসে সে আর বেরোতে পারেনি মন্দির থেকে, মন্দিরেই আটকে গেছে। তারপর আজকে এই প্রথম 15 বাক্স চুরি হলো, আজকে নিয়ে এসেছিল। এবার আসি মিনারের কথায়। মিনার মণ্ডল, বীরভূমের ওই মিনার মণ্ডল, যে মিনার টাকার মিনারের উপর বসে রয়েছেন। কেউ জানতেন? মিনারই বটে, কোটি কোটি টাকা। সেই টাকা গোনার যন্ত্র হাঁপিয়ে যাচ্ছে সেই টাকা গুনতে। এখনো পর্যন্ত যা খবর, লেটেস্ট আপডেট, 5.5 কোটি টাকা ইতিমধ্যেই গোনা হয়ে গিয়েছে। এখনও যে কত কোটি টাকা আরও গোনা বাকি, সেটা এই মুহূর্তে আমি ঠোঁটকাটা শুভজিৎ আপনাদের জানাতে পারছি না, কারণ প্রসেসটা চলছে। কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে জেনারেটর এসে আলো জ্বালিয়ে ওই কাউন্টিং মেশিনের টাকা গোনা চলছে। 5.5 কোটি অবধি খবর পাওয়া গিয়েছে। কোথায় যে গিয়ে টাকার অঙ্ক দাঁড়াবে সেটা এই মুহূর্তে পুলিশের হিসেবেরও বাইরে। 5টি ক্যাশ অ্যাকাউন্ট মেশিন যেগুলোতে গোনা হয় নিয়ে যাওয়া হয়েছে, 3টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে, প্রিন্টার। আর শুধুই কি নগদ? না, নগদ তো 5.5 কোটি এখনো পর্যন্ত গোনা হয়েছে আপনাদের জানালাম। পুলিশ এই মিনারের বাড়ি থেকে 15 কেজি সোনার গয়না পেয়েছে। 15 কেজি সোনার গয়না। ভাবতে পারছেন? এই মিনার পেশায় কি জানেন? একজন সরকারি বাসের চালক। কত জোরে তিনি বাস চালিয়েছেন বুঝতে পারছেন? মানে এ বাস সেই বাস নয়, এ বাস একেবারে তাকে বাস চালক থেকে একেবারে টাকার মিনারে নিয়ে গেছে। বিস্ময়কর, সবাই বিস্মিত হচ্ছেন। সরকারি বাস চালক কোটি কোটি টাকার মালিক কি করে হলেন? এই প্রশ্ন আমি ঠোঁটকাটা কেন, সবাই করবেন। কোন পরশ পাথর বলুন তো একজন বাস চালককে কোটিপতি করে তুলল? কোন পরশ পাথর? বা আমি যদি একটু অন্যরকমভাবে জিজ্ঞেস করি, কোন পাথর? আসুন একটু ডিটেলে দেখি। এই পরশ পাথরেরই খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। একটা এআই ভিডিও দিয়ে যেটা আপনাদের দেখালাম, এই যে মিনার একটা পাথর তুললেন সোনা একজন বাস চালক, কি তার টাকার উৎস যে এত কম সময় টাকার মিনার বাড়িয়ে ফেললেন? এখনো পর্যন্ত 5.5 কোটি গোনা হয়েছে। আরও একবার বলছি, সংখ্যাটা কোথায় যাবে আমরা এখনো জানি না। 15 কেজি সোনা, 15 কেজি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। উৎসটা কি? একজন সরকারি বাস চালকের মাস মাইনে কত? গোটা চাকরি জীবনে তার সঞ্চয় দিয়ে আর যাই হোক
15 কেজি সোনার গয়না কেনা যায় না একথা নতুন করে হতে পারে না। এটা কোটি কোটি টাকার বান্ডিল থরে থরে জমিয়ে রাখা যায় ওরকমভাবে বাড়িতে? একজন সরকারি বাস চালক, বিস্ময়কর রকমের এই ঘটনা ঘটতে পারে যদি না তিনি কোনো অজ্ঞাত পরশ পাথর পেয়ে যান। সে পরশ পাথর কি বা সে পরশ পাথর কে, এটা পুলিশ খুঁজছে। ফলে পুলিশ তো মিনার মণ্ডলে সে পরশ পাথরের খোঁজ এই মুহূর্তে চালাবেই, সেটাই তারা করছে। আর এই মিনারের বাড়ি কোথায় জানেন? মোহাম্মদ বাজারের দেউচা। ঠিকই শুনছেন, দেউচা। দেউচা বললেই দেউচা পাচামির কথা মনে পড়ে না? পাথরের খাদান রয়েছে। আচ্ছা, সেই পাথরেই কি কয়েক কোটির মালিক মিনারের পরশ পাথর রয়েছে? জনশ্রুতি আরও আছে। জনশ্রুতি বলছে, মানে শোনা যাচ্ছে, তিনি পাথরের ব্যবসাও করতেন। খাদানের পাশে থেকে পাথর, সেই পাথর তিনি নিয়ে কিভাবে কোটিপতি হয়ে উঠলেন সেটা জানা নেই, জানার চেষ্টা চলছে। পাথর এভাবে কোটিপতি বানিয়ে দিতে পারে কিভাবে, সে প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা চলছে। দেউচার মানুষজনও মিনারের এই টাকার মিনার দেখে বমকে গিয়েছেন। হ্যাঁ, তাজ্জব বনে গিয়েছেন, মানে অবাক হয়ে গিয়েছেন, ভাবছেন কি করে সম্ভব। আমরা কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি যে এত টাকা, তারপরে এত সোনা এখানে যে মজুদ আছে। নগদ ক্যাশ মানে 5.5 কোটি টাকার ঊর্ধ্বে, এবং সোনা 15 কেজি মতন আছে। কোটি টাকা পাওয়া যায় তাদের বাড়ি থেকে, যদি অবৈধ সোনা পাওয়া যায় যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। প্রচুর পরিমাণে যায় না, আমার তো মনে হয় মিনিমাম পরিমাণে প্রচুর পরিমাণে উধাও হয়ে গেছে। কেষ্টমণ্ডল বলেছেন যে প্রতিদিন 3.5 কোটি টাকার উপরে জমা দেওয়া হতো। রেকর্ডে তো দেখা যাচ্ছে না যে 3.5 কোটি টাকা করে প্রতিদিন জমা দেওয়া হয়েছে। 3.5 কোটি টাকা তাহলে উঠতো, কেষ্টবাবু বলেছেন। সেই টাকাগুলো সব কোথায় গেল? সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। এই তদন্ত এ তো পেহলে ঝাঁকি হ্যায়, আরো বড় বড় তদন্ত হোক। আমরা একদম অবাক, দেউচার বাসিন্দা হয়ে আমরা একদম পুরোপুরি অবাক হয়ে গেছি। কখনোই ভাবতে পারিনি যে এত বিপুল পরিমাণে টাকা আমাদের দেউচাতেই, মানে কারো বাড়িতে এত টাকা মজুদ থাকবে। প্রথম পেশা হিসাবে সরকারি যেটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে উনি চালক ছিলেন। তারপরে ওখানে কয়েক বছর কাজ করার পরে যে টুলু মণ্ডল আন্ডারে উনি ডিসিআর গেটে ম্যানেজারি করতেন। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকার ইনকামের সোর্স কোথা দেখাবেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। ডালে পালে যাদের নাম আসছে তারা তো ভালো হয়ে গেছে। কাদের কথা বলছেন? কালীঘাট তৃণমূলের মুখর বিধায়ক, বীরভূমের কেষ্টমণ্ডল অ্যান্ড টিম। কেষ্টর সঙ্গে আর কারা? এই যে মিনার, তার এক আত্মীয় টুলু মণ্ডল, কোটিপতি পাথর ব্যবসায়ী। টুলু আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। বুঝতে পারছেন চেনটা? আচ্ছা, সেই কারণেই কি অনুব্রতম নাম আসছে এখানে? বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করত, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করত। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। টুলুর মেয়ের বিয়ে
তাহলেই দেখতে পাবে 100 কোটি টাকার বেশি খরচা হয়েছে। বোম্বের থেকে সলমান খানের মতন আর্টিস্টরা সব পাইকে এসেছিল, হ্যাঁ, তাদেরকে নাচিয়েছে। তো সে তো সরকারকেও নাচায়। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে আপনারা দেখেননি, নেমন্তন্ন করেনি না? আম্বানির মেয়ের বিয়ের সঙ্গে ছেলের বিয়ের সঙ্গে তুলনা করতে পারা যায় টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। তো সেখানে সেই লোকটা বাড়ি থেকে 5 কিলো 15 কিলো সোনা বেরোবে না, 5 কোটি টাকা বেরোবে না। কপাল ভালো ওই প্যাকেটে করা জিনিসগুলোতে বেরোয়নি, যেগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে, হাটে বাজারে, ওদের ক্লাবে, ওদের পার্টি অফিসে, ওদের কলেজে, ইউনিয়ন রুমে, সেগুলো বেরোয়নি। এদিক দিয়ে টুলু মণ্ডলের গুড ক্যারেক্টার সার্টিফিকেট লেখা উচিত। রাজ্য সরকারের মাথায় 8,15,000 কোটি টাকা দেনা। তৃণমূলকে ভালো করে যদি ঝাড়াই বাছাই করা হয় পঞ্চায়েত টু মমতা, তাহলে 8 লক্ষ কোটি টাকার যে দেনা 1 সপ্তাহে মিটে যাবে রাজ্যের। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এটা 20 কোটি 25 কোটি 30 কোটি এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। প্রশ্ন হচ্ছে এই মিনারের চূড়ায় কারা বসে, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ। আমি জেলে গেলাম কেন? চলো কার জন্য জেলে গেলেন? জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 লাখ।